নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প সম্পর্কের টান, কলমে ববিতা রায়। হৈমন্তী শক্ত হয়ে গেল। কৌশিক হেসে ফেলল। হৈমন্তী চোখ রাঙিয়ে কৌশিকের হাসি মুখের দিকে তাকালো। কৌশিক টুপ করে হৈমন্তীর গালে চুমু খেয়ে হৈমন্তীর চুলের ভাঁজে মুখ গুজল। হৈমন্তী চাপা কণ্ঠে বলল, আমি আপনার সাথে কোথাও যাব না। কৌশিক মাথা তুলে হৈমন্তীর মুখ পানে তাকালো। বলল, কি বললে আবার বলো। কানে শোনেন না নাকি? আশ্চর্য, তুমি তখন থেকে আমার সাথে আপনি আপনি করে কথা বলছো কেন? আমি খেয়াল করে দেখেছি, তুমি রেগে গেলেই আমার সাথে আপনি আপনি করে কথা বলো। শুনতে অবশ্য মন্দ লাগে না। কথাটা বলেই হৈমন্তী গাল আলতো করে টিপে দিল কৌশিক। হৈমন্তীর চোখ রাঙিয়ে তাকালো। কৌশিক হৈমন্তীর চোখের পাতায় টুপ করে আরও একটা চুমু খেলো। হৈমন্তী বিড়বিড় করে বলল, অসহ্য। আমি না আমার চুমু। হৈমন্তী চুপ হয়ে গেল। লোকটা দিন দিন অসভ্য হয়ে যাচ্ছে। কৌশিক হৈমন্তীর পাশে উপুড় হয়ে শুয়ে হৈমন্তীর কপালে কপাল ঠেকালো। হৈমন্তীর নাকে নাক ঘষে দিয়ে ঠোঁটে ঠোঁট রেখে কারো কণ্ঠে বলল, এখনও রেগে আছো বউ? সরুন বলছি, সরুন। হৈমন্তীর হাত দুটো বড্ড জ্বালাচ্ছে। কৌশিক বিরক্ত হয়ে হৈমন্তীর হাত দুটো খপ করে ধরে ফেলে। বিছানার সাথে আলতো করে চেপে ধরল। কৌশিকের মুখটা তখনও হৈমন্তীর মুখের ওপর ঝুঁকে আছে। কৌশিকের নিঃশ্বাসের উষ্ণতায় হৈমন্তীর সারা শরীর শিরশির করছে। বুকের ভেতর অসম্ভব কাঁপাকাঁপি। হৈমন্তী আবেশে দু চোখ বুজে ফেলল। নিঃশ্বাসের গতিবেগ বেড়ে গেছে। কৌশিক হৈমন্তীর গলার ভাঁজে মুখ গুজল। বিড়বিড় করে বলল, তুমি কেন আমাকে বোঝো না সোনা? কেন ভুল বুঝে দূরে ঠেলে দিতে চাও? তোমার কান্না, তোমার চুপচাপ থাকা যে আমার একটুও ভালো লাগে না। তোমার মলিন মুখখানি দেখলে আমার পুরো পৃথিবীকে অসহ্য লাগে। মনে হয় এই পৃথিবীতে কেউই ভালো নেই, কোথাও শান্তি নেই। আমি এলোমেলো হয়ে যাই। আজ তোমার চোখে আমার প্রতি অবিশ্বাস দেখেছি। তুমি জানো না আমার পুরো পৃথিবী তখন থমকে গিয়েছিল। তুমি সত্যিটা জানো না দেখে আমাকে আজ ভুল বুঝছো, আমার থেকে দূরে সরে থাকতে চাইছো। যেদিন সত্যিটা জানবে না আমাকে ভুল বোঝার জন্য, সেদিন তুমি খুব আফসোস করবে। তোমার তখন মনে হবে যে এর থেকে কঠিন শাস্তি পাওয়া উচিত ছিল ওই কাপুরুষটা। আমি সেই দিনের অপেক্ষায় থাকলাম হৈমন্তী। কথাগুলো আনমনে বিড়বিড় করতে করতে মাথা তুলে তাকালো কৌশিক। দেখলো হৈমন্তী ঘুমিয়ে পড়েছে। কৌশিক হৈমন্তীর কপালে চুমু এঁকে দিয়ে পাশের বালিশে গিয়ে শুয়ে পড়ল। হেমার হাত খসে ফোনটা পড়ে গেল। মাথা চেপে ধরে ধপ করে সোফায় বসে পড়ল হেমা। মাথা ব্যথায় ফেটে যাচ্ছে। আজকের পর থেকে ওই অমানুষটার জন্য কি করে শুভদার সামনে মুখ দেখাবে হেমা? দীপু কি করে হেমার এত বড় ক্ষতি করতে পারল? দীপুর কি একটু বুক কাঁপল না? হেমা এত বোকা কেন? কেন ভুল মানুষকে মন দিয়েছে, জান প্রাণ উজাড় করে ভালোবেসেছে? দীপুকে ভালোবাসার প্রতিদান দীপু এত কুৎসিতভাবে দিতে পারল? এর জন্য ওর কি একটু অনুশোচনা হবে না? কোনো দিনও আফসোস করবে না? হেমা দু হাতে মুখ ডেকে ঝরঝর করে কেঁদে দিল। নিজেকে এতদিন মিছিমিছি ডাবের খোলসের মতো শক্ত ভাবলেও ভেতরে ভেতরে ও যে ডাবের শ্বাসের মতোই নরম। ভাবতেই দম হয়ে এলো হেমার। আকাশ ছোঁয়া মানুষটাকে আর শুধুমাত্র হেমার জন্য অপদস্থ হতে দেখে মর্মে মরে গেল হেমা। ইস, এত লজ্জা কোথায় লুকাবে হেমা? আর কোনোদিনও কি শুভদার মুখোমুখি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে? হেমা দু হাতে মাথা চেপে ধরল। বুকের ভেতর আত্মদহনে জ্বলে পুড়ে যাচ্ছে। দীপু থেমে নেই। লাইভে এসে অনর্গল মিথ্যা কথা বলে যাচ্ছে। সবাই শুভদার ভেরিফাই করা পেজে এসে উল্টোপাল্টা কমেন্ট করছে। হেমাকে শুভদার সাথে জড়িয়ে নোংরা ভাষায় গালি দিচ্ছে। এত 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 মানুষের মুখ কী করে বন্ধ করবে হেমা? এরা এমন কেন? সত্যি যাচাই না করে একজনের গাদা গাদা মিথ্যা কথা শুনে শুভদার মতো মানুষকে জাজ করছে। চিলে কান নিয়ে গেল ধরধর বলে দৌড়ানো মানুষটার পেছনে সবাই দৌড়ানোর মতো হয়ে গেল। অথচ কানটা আদৌ জায়গা মতো আছে নাকি একবার চেক করে দেখা উচিত ছিল তো। দীপুর টান টান উত্তেজনাময় লাইফ এখনও শেষ হয়নি। শুভর সাথে হেমাকে জড়িয়ে পাকা 1 ঘন্টা 21 মিনিট লাইভে কথা বলে গেল দীপু। হেমা নাকি টাকার লোভে দীপুকে ছেড়ে শুভর সাথে পরকীয়া করছে। আজ সকালে নাকি শুভর সাথে হেমাকে এক ঘরে এক বিছানায় হাতে নাতে ধরেছে দীপু। অথচ ওদের এখনও ডিভোর্স হয়নি। আরও কত কিছু বলে গেল দীপু।
হেমার ঘৃণায় গা গুলিয়ে উঠল। এইরকম একটা নোংরা অসুস্থ মস্তিষ্কের মানুষকে হেমা এতদিন ভালোবেসে ভাবতেই মরে যেতে ইচ্ছে করলো হেমার। তখন থেকে দরজায় কে যেন নক করছে। এখন উঠে গিয়ে দরজা খুলতে একটু ইচ্ছে করছে না। জীবনে দ্বিতীয়বারের মতো মরে যেতে ইচ্ছে করছে। বেঁচে থাকার সমস্ত আগ্রহ হারিয়ে ফেলল হেমা। দীপু তো সেদিন যাওয়ার সময় ছেড় দিয়ে বলে গেছে, তুমি যদি আমার না হও, এই পৃথিবীতে অন্য কারো হয়ে আমি তোমাকে শান্তিতে বাঁচতে দেব না হেমা, কোনো দিনও না। কথাটা মাথায় রেখো। শান্তি, শান্তি, শান্তি! ইস, একটু শান্তিতে বাঁচার জন্য দীপুর কাছ থেকে, নিজের পরিবারের কাছ থেকে এতদিন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল হেমা। দরজায় জোরে জোরে শব্দ হচ্ছে। হেমা এলোমেলো পায়ে উঠে এলো। মিররে শুভদাকে দাঁড়িয়ে থাকতে দেখে লজ্জায় কেঁদে ফেলল হেমা। দরজা খুলে কি করে মানুষটার মুখোমুখি দাঁড়াবে হেমা? কি করে? দরজার সাথে হেলান দিয়ে ব্যাকুল হয়ে কাঁদল হেমা। শুভদা বোধহয় বাইরে থেকে হেমার কান্নার শব্দ শুনতে পেল। দরজায় কড়া নেড়ে নিচু কণ্ঠে বলল, হেমা, দরজাটা খোলো প্লিজ। তোমার কোনো ভয় নেই, যা হচ্ছে হোক। আমরা তো জানি, আমরা তো দুজনেই দুজনের ভালো বন্ধু। এর বেশি কিছু আমাদের মাঝে তো কিছুই নেই। এরা এই কুৎসিত গা গিনগিনে বিষয়টা নিয়ে দুদিন খুব আলোচনা সমালোচনা করবে, তারপর নতুন কোনো টপিক পেয়ে গেলে দেখবে এগুলো ভুলে যাবে। এই প্রফেশনটাই এরকম। এখানে আলোচনা সমালোচনা সহ্য করেই তোমাকে টিকে থাকতে হবে। তুমি ভেঙে পড়ো না হেমা, দরজাটা খোলো প্লিজ। হেমা দরজা খুলে দিল। শুভদা ঘরে এসে দাঁড়াতে আবারও কান্নায় ভেঙে পড়ল হেমা। শুভদা কী বলে সান্ত্বনা দেবে বুঝতে পারল না। চুপটি করে দাঁড়িয়ে হেমার কান্না দেখতে লাগলো। কাঁদুক, কেঁদে কেঁদে হালকা হোক। ভুল মানুষকে এতদিন পাগলের মতো ভালোবেসেছে, তার মূল্য তো হেমাকে চোকাতেই হবে। এই প্রথম কৌশিককে সামনে থেকে সিগারেট খেতে দেখলো হৈমন্তী। মানুষটা সিগারেটও খায় নাকি? হৈমন্তী বেশ অবাক হলো, তবে প্রকাশ করল না। কৌশিক সিগারেটে লম্বা টান দিয়ে জানালার কার্নিশে গিয়ে দাঁড়ালো। আজ কি পূর্ণিমা? আকাশে অনেক বড় চাঁদ উঠেছে। চাঁদের চারপাশে লক্ষ তারা ঝলমল করছে। গাছের পাতাগুলো মৃদু বাতাসে দুলছে। কৌশিক সিগারেটের শেষ টান দিয়ে দূরে ফেলে দিল। জানালার সাথে পিঠ ঠেকিয়ে দু হাত আড়াআড়িভাবে রেখে বিষণ্ণ দৃষ্টিতে হৈমন্তীর মায়াবী মুখের দিকে তাকালো। হৈমন্তী খাটে পা দুলিয়ে বসে আছে, এক ধ্যানে তাকিয়ে আছে কৌশিকের মুখের দিকে। গভীর মনোযোগ দিয়ে কৌশিকের মনে কী চলছে বোঝার চেষ্টা করছে হৈমন্তী। কৌশিক দীর্ঘশ্বাস ফেলে মলিন কণ্ঠে বলল, যে লোকটার হয়ে সেদিন সাফাই গাইলে তুমি, আমাকে ভুল বুঝলে, আমার কাছ থেকে দূরে দূরে থাকতে চাইলে, সে লোকটা কি করেছে জানো? সেই নিষ্ঠুর লোকটা নিজের হাতে আমার দিদিকে খুন করেছে। শেষের কথাগুলো বলতে বলতে কৌশিকের গলা ধরে এলো। হৈমন্তী চমকে উঠল। অবাক বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেল। মাথা ভোঁ ভোঁ করছে। এইমাত্র কী শুনল হৈমন্তী? এও সম্ভব? ভালোবাসার মানুষটাকে নিজের হাতে খুন করা যায় বুঝি? হৈমন্তী নিঃশব্দে পায়ে উঠে এসে কৌশিকের পাশে দাঁড়ালো। কৌশিক হৈমন্তীর কাঁধ জড়িয়ে ধরল। হৈমন্তী ছলছল চোখে এক পলক কৌশিক বিষণ্ণ মুখের দিকে তাকালো। কৌশিক হৈমন্তীকে জড়িয়ে ধরে রেখে জানালা পাল্লা সম্পূর্ণ খুলে দিল। এক পশলা ঝিরঝিরি বাতাস ওদের আলতো করে ছুঁয়ে গেল। বাতাসে শীতশীত আমেজ। কৌশিক আকাশের দিকে গভীর দৃষ্টি মেলে তাকালো। মলিন কণ্ঠে বলল, সেদিনও আকাশে আজকের মতো বড় চাঁদ ছিল। চারপাশে আলো ঝলমলে জ্যোৎস্না ছিল। আমার দিদির বিয়ের দিন দিদি কাউকে কিছু না বলে ওই লোকটার ভরসায় পালিয়ে গেল। দিদির গা ভর্তি ছিল সোনার গহনা, পরনে বিয়ের শাড়ি, কপালে লাল টিপের চারপাশে তিলক দিয়ে সুন্দর করে নকশা আঁকা, চোখে কাজল টানা। বউ সেজে যে কি সুন্দর লাগছিল দিদিকে দেখতে। বরযাত্রীও এসে গিয়েছিল। সবাই যখন বাইরে বরের গেট ধরা নিয়ে ব্যস্ত, সেই ফাঁকে দিদি পালিয়ে গেল। তখন কত রাত হবে, এই 8টা কি 9টা। দিদির সাথে পথে ওই লোকটার দেখা হয়েছিল। দুজনে একটা রিকশায় উঠল। রিকশাওয়ালা ভুল পথ দিয়ে ওদের গন্তব্যে না গিয়ে ওদের নিয়ে গেল ঘন একটা জঙ্গলে। রাত ছিল, চারপাশ অন্ধকার। দুজনে কেউ জায়গাটা চিনতেও পারেনি। জঙ্গলের পাশ থেকে বেরিয়ে এলো একে একে 6 জন। ওরা সবাই নেশাগ্রস্ত ছিল। ওরা সবাই মিলে আমার দিদিকে টেনে হিঁচড়ে নিয়ে গেল ঘন জঙ্গলে। তারপর আমার দিদির সব গহনা গা থেকে টেনে টেনে খুলল। আমার দিদি ভালোবাসার মানুষটার সামনে দিদিকে ওরা গণধর্ষণ করেছে। ওই লোকটার হাত পা দুটো বেঁধে নিয়েছিল অবশ্য, মুখ দিয়ে চিৎকার করলেও হাত দিয়ে বাধা দিতে পারেনি।
ওরা কি বীভৎসভাবে যে আমার দিদিকে, আমি আর বলতে পারছি না। দিদির সারা শরীর জখম করে ফেলেছিল, তবে প্রাণটা ছিল। আমার দিদি এত কিছুর পরও বেঁচে ছিল হৈমন্তী। সঠিক সময়ে যদি দিদিকে হাসপাতালে ভর্তি করা হতো, আমার দিদি আজ বেঁচে থাকতো। লোকগুলো ভোর হওয়ার আগে ওদের দুজনকে ঘন জঙ্গলে ফেলে চলে গেল। তখন আমার দিদি বেঁচে ছিল। আমার দিদির ভালোবাসার মানুষটা কি করেছে জানো? দাঁত দিয়ে কামড়ে হাতের বাঁধন খুলেছে। তারপর আমার দিদির কাছে ছুটে গিয়ে দেখে আমার দিদি মরেনি, তখনও দিদির নিঃশ্বাস চলছে। লোকটা চাইলেই কিন্তু আমার দিদিকে হাসপাতালে ভর্তি করতে পারতো। ভর্তি করবে কেন? দিদি সুস্থ হলে যদি দিদির মতো ধর্ষিতা নারীকে বিয়ে করতে হয়, দিদিকেই তো বিয়ে করতে হতো। কিন্তু লোকটা তো দিদিকে আর বিয়ে করবে না। তাই নিজের গায়ের শার্ট খুলে শার্ট দিয়ে দিদির গলা চেপে ধরে নিজের হাতে খুন করেছে দিদিকে। এতটুকু বলেই জোরে জোরে নিঃশ্বাস নিল কৌশিক। হৈমতীর দম বন্ধ হয়ে আসছে। কৌশিকের মুখের দিকে তাকিয়ে কাঁপা কণ্ঠে বলল, তোমার কোথাও ভুল হচ্ছে না তো? এমনও তো হতে পারে ওই লোকগুলোই তোমার দিদিকে মেরে রেখে গেছে। কৌশিক বলল, আমিও প্রথমে তাই ভেবেছিলাম। যখন ওদের খুঁজে পাওয়া গেল তখন ওই লোকটা পাগলের মতো আচরণ করছিল। সবাই ভেবেছিল দিদিকে হারিয়ে তীব্র শোকে এমন করছে। তবে লোকটা বারবার ধৃতির মৃতদেহের দিকে তাকিয়ে এমনভাবে তাকাচ্ছিল, মনে হচ্ছিল লোকটা আমার দিদির মরদেহ দেখে খুব ভয় পাচ্ছে। কিংবা মরদেহ নয়, আমার দিদিকেই লোকটা দেখতে পাচ্ছে। গভীর রাতে খুব ভয়ের হরণমুখী দেখলে যেমন গা ছমছমে অনুভূতি হয়, চোখে মুখে তীব্র ভয়ের ছাপ স্পষ্ট বোঝা যায়, লোকটার চোখ মুখ ঠিক ওই রকম ছিল। তবে প্রমাণের অভাবে আমি চুপ ছিলাম। কিছু বছর পর যখন আমার চাকরি হলো, তখন একদিন লোকটাকে কৌশলে তুলে নিয়ে গেলাম। লোকটাকে কঠোরভাবে ভয় দেখিয়ে টর্চার করতেই লোকটা ভয় পেয়ে গড়গড়িয়ে সব বলে দিল। তারপর আর কি, মামলায় ফাঁসিয়ে দিলাম। সেদিন চাইলেই লোকটার চিহ্ন দুনিয়া থেকে মুছে দিতে পারতাম, কিন্তু আমি লোকটাকে তিলে তিলে শেষ করতে চেয়েছি। এখন তুমিই বলো হৈমন্তী, আমি কি ভুল করেছি? হৈমন্তী দুপাশে মাথা নেড়ে না বলল। তারপর কৌশিকের মাথাটা আলতো করে নিজের বুকে চেপে ধরল। কৌশিকের চোখ দুটো লাল, হৈমন্তীর নিঃশব্দে কাঁদছে। মানুষটার বুকের ভেতর পাহাড় সমান কষ্ট লুকিয়ে রেখেছে, অথচ দেখে কেউ বলবেই না যে মানুষটার মনের ভেতর কি চলছে। কৌশিক দীর্ঘশ্বাস ফেলে বলল, অনেক রাত হলো হৈমন্তী, চলো ঘুমাবে। হৈমন্তী চোখের জল মুছে ভেজা কণ্ঠে বলল, ঘুম আসছে না। কৌশিক ফিসফিস করে বলল, না ঘুমালে আমি তোমার কোলে মাথা রেখে ঘুমাবো। অনেকদিন ঠিকমতো ঘুম হয় না। দীপুর লাইফের শেষ কথাগুলো ছিল অনেকটা এরকম, ওদের মাঝে যা কিছু হয়ে যাক, আমি আমার বউকে ফেরত চাই, আমি হেমাকে নিয়ে সংসার করতে চাই। দীপুর লাইফটা ভাইরাল হওয়ার পর বড় বড় টিভির চ্যানেল দীপুর সাক্ষাৎকার নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে। তবে দীপু সবাইকে নাকচ করে দিয়েছে, নিজেকে পুরোপুরি ঘরবন্দি করে ফেলেছে। বন্দি ঘরে বসে থেকে অজস্র বার হেমাকে ফোন দিয়েছে, মেসেজ করেছে, নো রেসপন্স। দীপু আবারও হেমার কাছে ছুটে গেছে, তবে এবার আর হেমা খোলেনি দরজা, বাইরে থেকে ফিরে আসতে হয়েছে। দীপুর হেমার জন্য পাগলামির কথা হেমার বিল্ডিংয়ের সবাই জেনে গেছে, সবাই আড়ালে খুব ফিসফাস করছে। সেদিনের পর থেকে শুভদার সাথে এরকম যোগাযোগ বন্ধ রেখেছে। শুভদাও যেচে পড়ে হেমার সাথে যোগাযোগ করে না। মানুষ যতই কেচ্ছা রটাক, ওরা তো জানে দুজনের লক্ষ্য আলাদা, গন্তব্য আলাদা। দীপুর ভাইরাল লাইফ দেখে দীপুর বর্তা অবশ্য বলেছিল, এগুলো কি ঠিক করছিস দীপু? যাও বা হেমা, তোর কাছে ফিরে আসার শেষ একটা সম্ভাবনা ছিল, নিজের বোকামির জন্য তাও হারালি। ভালোবাসার মানুষের ঘৃণা সহ্য করতে পারবি তো? কাউকে সত্যিকারে ভালোবাসলে ভালোবাসার মানুষের সম্মান ধরে রাখতে হয়। এভাবে বউয়ের সম্মান বাজারে বিলোতে হয় না, এতে লোকে তোকেই মন্দ বলবে। বউ পালতে পারিস না দেখি তো অন্য কারোর কাছে বউ চলে যায়। ছি, তুই আমার ছোট ভাই ভাবতেই অস্বস্তি হচ্ছে। দীপুর অবস্থা পাগল পাগল। বন্ধুদের কথা মতো হেমাকে দীপুর জীবনে ফিরিয়ে আনতে শেষ একটা চেষ্টা করেছিল দীপু। সেদিন লাইভে মাথা গরম করে অনেক কথা বলে ফেলেছে দীপু। আচ্ছা, দীপুর জায়গা অন্য পুরুষ থাকলে কি করতো? নিজের বউকে দিনের পর দিন পরপুরুষের সাথে চলাফেরা করতে দেখলে সহ্য করতে পারতো? কোনো প্রকার রিয়াকশন করতো না? পুরুষ মানুষ এতই মহান নাকি? নাকি দীপুই বেশি বেশি ভাবছে? সেই ঘটনার পর হেমা তো দীপুর জীবনে ফিরলই না, উল্টে ভয় দেখালো। এবার যদি ডিভোর্স পেপারে ভালো ভালো সাইন না করে দেয় দীপু, তাহলে হেমা দীপুর নামে মানহানির মামলা করবে, মরে যাবে, দরকার পড়লে নিজেকে নিজের হাতে শেষ করে দেবে দীপু।
জেলে পচে গলে মরবে, তবু ওই কোনো দিন ডিভোর্স পেপারে এই দেহে প্রাণ থাকতে কোনো দিনও সাইন করবে না দীপু, কোনো দিনও না। আগে যাও বা 100 মেসেজ দিলে একটা মেসেজে রিপ্লাই দিত। সেই ঘটনার পর দীপুর সাথে সব ধরনের যোগাযোগ পুরোপুরি বন্ধ করে দিল হেমা। কোনোভাবেই হেমার সাথে যোগাযোগ করতে পারল না দীপু। এত মানসিক যন্ত্রণা সহ্য করা যায় না, তার থেকে মরে যাওয়াই শ্রেয়। ঘড়িতে রাত 12:30 বাজে। দীপুর কাঁধে জ্যাকেট, ডান হাতে 2 আঙুলের মাঝে গুজা জ্বলন্ত সিগারেট। দীপু রাস্তা দিয়ে উদ্দেশ্যহীনভাবে হাঁটছে। আজকাল আর বাড়ি ফিরতে ইচ্ছে করে না, মায়ের মুখ দেখতে ইচ্ছে করে না। সব বাবা মায়ের সন্তান ভালো চায় না, কিছু বাবা মা ব্যতিক্রম হয়। দীপুর মা তার জলজ্যান্ত প্রমাণ। ইস, দীপু কত বোকা ছিল, নাহলে এ যুগে মায়ের কথায় প্রভাবিত হয়ে এমন কাণ্ড ঘটায়। মাঝে মাঝে তো নিজেকে নরকের কীট মনে হয়। হেমা যদি আর একটিবার সব কিছু ভুলে দীপুর জীবনে ফিরে আসতো, ভগবানের দিব্যি নিজের জীবন দিয়ে হেমাকে আগলে রাখত দীপু। দ্বিতীয়বার হেমাকে আর কোনো অভিযোগ করার সুযোগই দিত না। দীপুর বুক পকেটে ফোন বাজছে। দীপু ঝাপসা চোখ দুটো বাম হাতের উল্টো পিঠ দিয়ে টলে দিল। তারপর ফোনটা চোখের সামনে মেলে ধরল। মায়ের ফোন। দীপু ফোন কেটে দিল। মায়ের ফোন ধরতে ইচ্ছে করছে না। ফোনটা বেজেই চলেছে। দীপু বিরক্ত হয়ে ফোনটা বন্ধ করে দিল। ভোরের দিকে বাড়ি ফিরে দেখলো বাড়ির সামনে অনেক ভিড়। ভিড় ঠেলে এলোমেলো পায়ে কয়েক কদম হেঁটে গেল দীপু। কান্নার শব্দে চারপাশ মুখরিত। কে এত চিৎকার করে কাঁদছে? সারা রাত না ঘুমানোর ফলে এত শোরগোলে দীপুর মাথা ধরে গেল, মেজাজ খিটখিটে। ভিড় ঠেলে দরজার সামনে গিয়ে চমকে উঠল দীপু। মা মেঝেতে শুয়ে আছে। মাকে জড়িয়ে ধরে দীপুর বোনেরা চিৎকার করে কাঁদছে। দীপুর বুকের ভেতর থক করে উঠল। আপন মনে বিড়বিড় করে বলল, ওরা মাকে জড়িয়ে ধরে এত কাঁদছে কেন? মা কি তবে মরে গেছে? গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে।